আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে ঘুমের সাথে মৃগী রোগের সম্পর্ক কি। ঘুমের সমস্যার কারণে মৃগী রোগ হয়, নাকি মৃগী রোগের কারণে ঘুমের সমস্যা হয়, নাকি দুইটার জন্যই দুইটা হয়? এটা এক বাক্যে উত্তর নেই। এক বাক্যে উত্তরটা অনেকে আছে না, বলে যে ডিম আগে না মুরগি আগে। এই প্রশ্নের যেমন কোনো উত্তর নেই, এরকম ঘুমের জন্য মৃগী রোগ হয় কিনা বা মৃগী রোগের জন্য ঘুমের সমস্যা হয় কিনা, এই ধরনের প্রশ্নের এক কথায় কোনো উত্তর নেই। তবে দুটোরই একটার সাথে আর একটার কিছু লিঙ্কেজ আছে এবং সেই লিঙ্কেজগুলো জানাটা জরুরি। সেটা যারা মৃগী রোগী, যারা মৃগী রোগীর পরিবার এবং যারা মৃগী রোগীর চিকিৎসার সাথে জড়িত, ডাক্তার, নার্স থেকে শুরু করে ইজি টেকনিশিয়ান থেকে শুরু করে সংশ্লিষ্ট সবারই মৃগী রোগের সাথে ঘুমের কি সম্পর্ক, সেটা সম্পর্কে কিছু ধারণা রাখা জরুরি। সেই কারণে আজকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। প্রথম বিষয় হচ্ছে মৃগী রোগটা কি। তো মৃগী রোগ হচ্ছে একটা রোগ যেখানে মানুষের খিঁচুনি হওয়ার প্রবণতা থাকে। সেই খিঁচুনিটা প্রতিদিন হতে পারে, সপ্তাহে একদিন হতে পারে, 2 মাস পর পর হতে পারে, অথবা 6 মাস পর পর হঠাৎ করে কয়েকদিন, বিভিন্ন রকম হতে পারে। কিন্তু কারো যদি এমনিতেই খিঁচুনি হওয়ার প্রবণতা থাকে, সেটাকে মৃগী রোগ বলে। আর ঘুমের কথা একটু বলি। ঘুমের অনেক কথা আছে, ঘুমের অনেক মজার তথ্য আছে, যেগুলো জানলে কিছু লাভ আছে, কিছু জানার আনন্দ আছে। একটা ভিডিও আমি করব ঘুমের বিস্তারিত নিয়ে। তো আজকে যেটা বলতে চাই ঘুম সম্পর্কে, ঘুমের প্রধান দুটো স্টেজ আছে, নন রেম স্লিপ, রেম স্লিপ। নন রেম স্লিপ হচ্ছে প্রথম অংশ ঘুমের। এই অংশটাতে চোখের বল নড়ে না। আর শেষের অংশ হচ্ছে রেম স্লিপ, তখন চোখের বল নাড়াচাড়া করে, ডানে বায়ে নাড়াচাড়া করে। এখন ঘুমের সাইকেলের মধ্যে এটা বারবার একটা সাইক্লিক হতে থাকে। অর্থাৎ প্রথমে আপনি ধরেন আধা ঘন্টা, 40 মিনিট, 50 মিনিট নন রেম স্লিপ হবে, এরপরে আবার 10-15 মিনিট রেম স্লিপ হবে, এরপরে আবার নন রেম হবে, আবার রেম হবে। এই চক্রটা ঘুরতে থাকে। যারা লম্বা সময় ধরে একটানা ঘুমায় তাদের এই চক্রটা খুব সুন্দরভাবে হয় এবং তাদের ঘুমটা ভালো হয়। যাদের ঘুমটা বারবার ইন্টারাপশন হয় তাদের কিন্তু এই সাইকেলটা ঠিকমতো হয় না এবং ক্ষতি হয়। এর মধ্যে রেম স্লিপ যেটা, সেই স্লিপে মানুষ স্বপ্ন দেখে, সেই স্লিপে মানুষের সত্যিকারের রিল্যাক্সেশন সবচেয়ে বেশি হয়। আর নন রেম স্লিপে তুলনামূলক কম হয়। এবং নন রেম স্লিপে ঘুমের প্রথম অংশ, এই অংশটাতে খিঁচুনি হওয়ার প্রবণতা বেশি। তাহলে এখন আসেন যে খিঁচুনির সাথে ঘুমের সম্পর্কটা নিয়ে একটু বলি। প্রথম বিষয় হচ্ছে বেশ কিছু খিঁচুনি আছে, এগুলো জেগে থাকলে হবে না, ঘুমের অবস্থাতেই হবে। এবং খিঁচুনির যেমন ফ্রন্টাল লোব এপিলেপসি একটা আছে, মাথার সামনের দিকে, এই জায়গা থেকে যে খিঁচুনিটা হয়, বা এই জায়গা থেকে যে খিঁচুনিটা হয়, এই খিঁচুনিটা সাধারণত ঘুমের মধ্যে হয়। আর এই যে এখানে হচ্ছে টেম্পোরাল লোব, এখানে আরেকটা টেম্পোরাল লোব। টেম্পোরাল লোব থেকে যে খিঁচুনিটা হয় সেটা সাধারণত জেগে থাকা অবস্থায় হয়। তাহলে খিঁচুনিটা কখন হচ্ছে, সেটা থেকে আপনার একটা ধারণা তৈরি হতে পারে খিঁচুনিটা আমার ব্রেনের কোন জায়গা থেকে আসছে। চিকিৎসার জন্য এটা জরুরি। চিকিৎসা যদি আপনি মনে করেন যে খিঁচুনির চিকিৎসা হচ্ছে এরকম, আচ্ছা খিঁচুনি হচ্ছে, খিঁচুনির ওষুধ দিয়ে দিলাম, তাহলে আর কিছুই জানার দরকার নেই। কিন্তু বিষয়টাকে আরো গভীরভাবে চিন্তা করলে, চিকিৎসাটাকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাইলে আপনার কিন্তু আরো অনেক কিছু বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। সেই বোঝা জানার মধ্যে একটা বিষয় হচ্ছে খিঁচুনিটা মাথার, মস্তিষ্কের, ব্রেনের ডান দিক থেকে আসছে না বাম দিক থেকে আসছে, সামনে থেকে, পেছন থেকে, টেম্পোরাল থেকে না অক্সিপিটাল থেকে, এই বিষয়গুলো জানার দরকার আছে। তো এই জন্য এই বিষয়টাও বোঝার দরকার আছে যে তার খিঁচুনিটা কি ঘুমের মধ্যে হয় না জেগে থাকা অবস্থায় হয়, নাকি ভোরবেলা হয়। একটা খিঁচুনি আছে জেএমই বলে, এই খিঁচুনিটা ভোরবেলা হয়, সকালবেলায় ঘুম থেকে উঠার 1 ঘন্টার মধ্যে এটা হবে। এই জন্য এই রোগীদেরকে বলা হয় যে তারা যেন সকালে ঘুম থেকে উঠার পরে 1-1.5 ঘন্টা নিরাপদে থাকে, কারণ এই সময় তার খিঁচুনি হওয়ার সম্ভাবনা বেশি। নিরাপদ জায়গায় যেন থাকে। এবং এই রোগীগুলো রাতে যদি ঘুমের ডিস্টারবেন্স হয়, সকালে তার খিঁচুনি হবেই। ঠিক আছে।
আচ্ছা, এই তো গেল মানে খিঁচুনির সাথে ঘুমের কখন হয় সেটার একটা রিলেশন। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা খিঁচুনির রোগীদেরকে, মৃগী রোগীদেরকে ইইজি করাই, ইলেকট্রোএনসেফালোগ্রাম। এই পরীক্ষাটা করাই। এটাতে আমরা দেখতে চাই যে ব্রেনের কোন জায়গা থেকে স্পাইকটা আসে, গন্ডগোলটা কোন জায়গা থেকে আসে। এবং মজার ব্যাপার হচ্ছে বেশিরভাগ রিপোর্টে বলে নর্মাল। তো রোগীরা আমাদেরকে এসে বলে, আপনি তো বলছেন মৃগী রোগ, কিন্তু আমার তো রিপোর্ট নর্মাল। তো রিপোর্ট কেন নর্মাল হয়? রোগী মৃগী রোগী, কিন্তু তার রিপোর্ট কেন নর্মাল হয়? অনেক কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে এই রিপোর্টিংটা, এই রেকর্ডিংটা সঠিক নিয়মে হয় না। সঠিক নিয়মটা কি? রেকর্ডিংয়ের একটা অংশ অবশ্যই ঘুমের মধ্যে হতে হবে। এটা কিভাবে সম্ভব? এটা এইভাবে সম্ভব যে আপনি যখন এই যে আধা ঘন্টা বা 1 ঘন্টা রেকর্ডিং হবে, এর আগে প্রিপারেশনটা এমন থাকবে যে আগের রাতে আপনি কম ঘুমাবেন বা ঘুমাবেন না, বা সকালে প্রয়োজনে ঘুমের ওষুধ খাবেন, যাতে করে আপনি যখন ওখানে রেকর্ডিংয়ের জন্য শুবেন 15-20 মিনিট পর আপনার ঘুম চলে আসে যেন। তাহলে কিন্তু ঘুমের একটা অংশের রেকর্ডিং পাওয়া যাবে। এখন কত হচ্ছে ঘুমের অংশের রেকর্ডিংয়ের দরকার কি? ঘুমের অংশের রেকর্ডিংয়ের দরকার এই জন্য যে অনেক মৃগী রোগের স্পাইকটা ঘুমের মধ্যেই বেশি আসে। কিছু কিছু আসে ঘুমের মধ্যে আসবে, জাগনা থাকা অবস্থা আসবেই না। সে কারণেই এই যে রেকর্ডিংয়ের অবশ্যই ঘুমের একটা অংশ থাকতে হবে। তো এবং আপনার কারো যদি এই যে রেকর্ডিংয়ে ঘুমের অংশটা রেকর্ডিং না হয়, অর্থাৎ ওই সময় সে ঘুমায় না ঘুমায়, তাহলে নেগেটিভ হওয়ার বা নর্মাল হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। এবং আপনাকেও এটা এনশিওর করতে হবে, যিনি এই যে টেকনিশিয়ান এই যে করাবেন, তাকেও এটা মাথায় রাখতে হবে রোগী যেন অবশ্যই একটা ঘুমের অংশ থাকে তার রেকর্ডিংয়ের মধ্যে। এখন আসেন যে যেটা হচ্ছে যে ঘুমের সাথে ইজির সম্পর্ক, মৃগী রোগের সম্পর্কে একটা ধারণা আপনারা পেলেন। আরেকটা বিষয় হচ্ছে যে মৃগী রোগ যাদের হয়, এই মৃগী রোগের ঘুমের উপরে কোনো প্রভাব আছে কিনা। আমরা একটু আগে বলেছি যে ঘুমের অসুবিধার জন্য মৃগী রোগীর খিঁচুনি বেশি হয়, এটা গেল একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে মৃগী রোগের জন্য ঘুমের কোনো অসুবিধা হয় কিনা। মৃগী রোগের জন্য ঘুমের অসুবিধা হয়। যারা মৃগী রোগী, বিশেষ করে আমি বলেছি যে টেম্পোরাল লোব, এখান থেকে যে খিঁচুনিটা হয়, টেম্পোরাল লোব এপিলেপসি, তাদের খিঁচুনিটা সাধারণত দিনের বেলায় হয়, কিন্তু তাদের কিন্তু ঘুমের ডিস্টারবেন্স বেশি হয়। আবার মৃগী রোগের জন্য আমরা যে ঔষধগুলো দিই, সেই ঔষধের কারণেও ঘুমের ডিস্টারবেন্স হয়। এবং আপনার দেখা গেছে যে ঘুমের সমস্যা সংক্রান্ত অনেকগুলা রোগ আছে, যেমন প্যারাসomnia, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। দেখা গেছে যারা মৃগী রোগী তাদের এই রোগগুলো বেশি হয়। তার মানেটা কি? তার মানে হচ্ছে ঘুমের গন্ডগোলের জন্য যেরকম খিঁচুনি বেশি হওয়ার একটা ব্যাপার আছে, খিঁচুনির কারণেও ঘুমের রোগ বেশি হওয়ার একটা ব্যাপার আছে। অর্থাৎ দুটোর সাথে রিলেটেড, দুটারই কিছু ইন্টার রিলেশন আছে। এখন এই যে এতক্ষণ কথা বললাম, এটা থেকে আপনি জিস্ট কি নেবেন? কয়েকটা বিষয় নিতে হবে। একটা হচ্ছে আপনি খেয়াল করবেন আপনার রোগীর খিঁচুনি কখন হয়, দিনে হয় না রাতে হয়, জাগানো থাকা অবস্থা হয় না ঘুমানো অবস্থা হয়, সেটা আপনি রেকর্ড করবেন। আপনার ডাক্তারকে আপনি এটা বলবেন। ডাক্তার, আমাদের দেশের ডাক্তাররা যেহেতু অনেক বেশি রোগী দেখতে হয়, রোগীর তুলনায় ডাক্তার সংখ্যা কম, সেই কারণে ডাক্তাররা অনেক সময় অনেক কিছু আপনার কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে পারে না, সময় পায় না। আবার অনেক সময় আপনিও বলতে পারেন না, কারণ আপনি ওই জিনিসটা মাথায় নেয় আপনার। আমি অনেক সময় রোগীকে জিজ্ঞেস করি, রোগীর লোককে জিজ্ঞেস করি, খিঁচুনির সময় কি কি হয় ধারাবাহিকভাবে বলুন। বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা কিন্তু বলতে পারে। এই জন্য বলছি আপনাকে এটা একটু খেয়াল রাখতে হবে যে আপনার রোগীর খিঁচুনি দিনের বেলা হয় না রাতের বেলা হয়, জেগে থাকা অবস্থা হয় না ঘুমের অবস্থা হয়, এবং সেটা আপনি আপনার ডাক্তারকে বলবেন। নাম্বার 1। নাম্বার 2 বিষয় হচ্ছে যাদের রাতে ঘুমের মধ্যে খিঁচুনি বেশি হয়, তাদের ঔষধের ডোজিংটা, এটা আমি সংশ্লিষ্ট যারা চিকিৎসা সেবা দেন তাদেরকে বলছি, যাদের বেশি হয় তাদের ওষুধটার ডোজিংটা এমন করা যায় যে সকালে 3 ভাগের 1 ভাগ, রাতে 3 ভাগের 2 ভাগ। তাহলে রাতের ডোজ বেশি হবে এবং এটা তার খিঁচুনি কমাবে। এটা নিয়ে স্টাডি আছে। যাদের ঘুমের মধ্যে খিঁচুনি বেশি হয় তাদের যদি রাতের ডোজটা বেশি দেওয়া হয়, সকালের ডোজটা কম দেওয়া হয়, তাদের খিঁচুনিটা কমে।
3 নাম্বার বিষয় হচ্ছে যে এই ধরনের রোগীদের যারা দীর্ঘদিন ধরে খিঁচুনিতে ভুগছে তাদের স্লিপ স্টাডি করা উচিত। স্লিপ স্টাডি করে তার স্লিপের কোনো গন্ডগোল আছে কিনা সেটা একটু দেখা উচিত। আমি আমার পরবর্তী ভিডিওতে আমি স্লিপ নিয়ে একটা ভিডিও করব, ঘুমের নিয়ম কানুন, কখন ঘুমাতে হয়, কি পরিমাণ সময় ঘুমাতে হয়, ঘুমের ভালো মন্দ নিয়ে আলাপ করব। আশা করি আপনারা শুনবেন, আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।